এই মুহূর্তে নজর রাখবো একটু বাংলাদেশের দিকে। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, তার জন্য দায়ী কে, তার নেপথ্যে কে রয়েছে, এই প্রশ্নগুলো যখন মাথাচাড়া দিচ্ছে, তখনই কিন্তু গদি হারানোর আশঙ্কায় কিংবা সেই শঙ্কাতে দিল্লিকে নিশানা করছে এবার মতিভ্রম ইউনূস। কারণ নেপথ্যে নাকি ভারত রয়েছে, এমনই প্রশ্ন তিনি তুলছেন। কি আদৌ ভারত রয়েছে, নাকি সে তার নিজের কর্মব্যর্থতা কিংবা নিজের কর্মফল এখন ভোগ করতে হচ্ছে ওনার? যাই হোক, এবার গদি হারানোর আশঙ্কাতেই যে এবার দিল্লিকে নিশানা করতে শুরু করেছে, এমনটাই কিন্তু মনে করছে আন্তর্জাতিক মহল। অন্যদিকে ইউনূসের স্বেচ্ছাচারিতায় সংকটের কালো মেঘ কিন্তু এবার বাংলাদেশে আসতে শুরু করেছে। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে দেবব্রত চক্রবর্তী, আমাদের বার্তা সম্পাদক। দেবব্রত দা, কি বলবে? দেখো শতাব্দী, বরাবরের মতোই আজকেও সেই একই পরিস্থিতি বাংলাদেশে এক রীতিমতো তোমার বিপর্যস্ত অবস্থা। সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন। বাংলাদেশের বাণিজ্য, তোমার স্বাস্থ্য, শিক্ষা, সর্বক্ষেত্রে একটা সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় ইউনূসের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনূসের যে গতি, তা কিন্তু টালমাটাল অবস্থা। এই অবস্থায় রীতিমতো সংকটাপন্ন কারণে তিনি এখন আসলে চোখে মুখে পথ দেখছেন না ডাক্তার ইউনূস। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক সংকটের নেপথ্যে ভারতকে দায়ী করলেন এই উপদেষ্টা। অস্থির বাংলাদেশে প্রযুক্ত হওয়ার আশঙ্কায় তিনি কিন্তু এখন রীতিমতো দিশেহারা। বিশেষজ্ঞদের মধ্যে কোনো পথ না পেয়ে এখন ভারত বিরোধী জিগির আরো মজবুত করতে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। এবার আগুন তুললেন বাংলাদেশের তখন উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রবিবার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ ভারত বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে ইউনূস জানালেন, ভারতের আধিপত্য শেষ হওয়ায় রাজনৈতিকভাবে ভারতকে তোমার বাংলাদেশকে অস্থিরতা তৈরি চেষ্টা করছে ভারত। এই ষড়যন্ত্রে ঢুকে দিতে আগ্রহ হওয়ার তিনি বার্তা দিয়েছেন। রবিবারের বৈঠক শেষে ইউনূসের এই বয়ান সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন নাগরিক ঐক্য সংগঠনের প্রধান তোমার মাহমুদুর রহমান মান্নান। এই পরিস্থিতি কমানোর উপদেষ্টা তিনি মোহাম্মদ ইউনূসের স্বেচ্ছাচারিতার সংকটের কালো মেঘ বাংলাদেশে নির্বাচন ঘিরে এক নায়কের মতো চেয়ার দখল করে রাখার পদত্যাগের দাবিতে প্রচার হয়েছে বিএনপি সহ বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল। এই যখন অবস্থা, তখন প্রবল চাপের মুখে উপদেষ্টা প্রধান পদ থেকে ইস্তফা দেওয়ার বার্তা দিয়ে ঘটেছেন ইউনূস। বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে এই ইস্যুতে দফায় দফায় বৈঠক করেন তিনি। সেখানেই ভারতের বিরুদ্ধে আঙুল তুলে ইউনূস বলেন, শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না দিল্লি। ভারতের আধিপত্যবাদ শেষ হওয়ায় নতুন করে বাংলাদেশে রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা শুরু করছে ভারত। তারা বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে বলেও তিনি জানিয়েছেন। এই ষড়যন্ত্রের যোগ্য জবাব দিতে বাংলাদেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দিল্লিকে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ আর কখনো ভারতের গোলামি করবে না। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব সাদিকুল আলম বলেন, দেশে নির্বাচন হওয়ার আগে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার ব্যাপক ষড়যন্ত্র শুরু হয়েছে। আসলে সম্প্রতি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইউনূস সরকার। এই ঘটনায় ইউনূসের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সরব হয়েছে সেখানকার জনগণ। বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ইউনূসের এই পদক্ষেপকে ভালো চোখে দেখছেন। আশঙ্কা করা হচ্ছে মৌলবাদকে অস্ত্র করে বাংলাদেশের করায়ত্ত করার বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে এই উপদেষ্টা সরকার। এই অবস্থায় আসলে বাংলাদেশে একটা মারাত্মক, একটা সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। চতুর্দিকে সার্বিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এমনকি শিক্ষা, স্বাস্থ্য, আগেও একবার বলেছি, বারবার যে বিষয়টা এখন উঠে আসে, বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য এবং সার্বিক অবস্থা এখন তলানিতে। অর্থনৈতিক অবস্থা ভেঙে চুরমার। তোমার যারা আজকে থেকে কর্মবিরতি শুরু করেছেন, অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন, যারা তোমার প্রাথমিক শিক্ষা যারা শিক্ষক রয়েছেন, তারা অনির্দিষ্টকালের এই কর্মবিরতিকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তা লাটে ওঠার উপক্রম হয়েছে। এই যখন তার দিশেহারা অবস্থা, তখন একটা কথা কিন্তু তুমি ঠিক বলেছ, ভীমগতি, এই ভীমগতি পেয়েছে এবং রাস্তা খুঁজে না পাওয়ার কারণে এই ইউনূস এখন দিশেহারা হয়ে ভারতের বিরুদ্ধে আঙুল তুলছেন।
দেখা গেছে কি আসলে এই ঠিক পাকিস্তানের মতোই কিন্তু গদি ধরে রাখার চেষ্টায় এই ইউনূস তোমার ভারত বিরোধিতাকে তিনি হাতিয়ার করেছেন এবং সেই এখন বাকি শুধু ওই জঙ্গি সাপ্লাই তাও করছে কিনা ভারত কিন্তু সেদিকে নজর রাখছে। আর যদি এই ধরনের কোন উদ্যোগ পাকিস্তান গ্রহণ করে তাহলে আবারও যে ভারত সে ব্যাপারে একটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে তো এখানে কোনো সন্দেহের কারণ নেই। সর্বোপরি এই বর্তমান টালমাটাল পরিস্থিতিতে নিজের গদি বাঁচানোর লক্ষ্যে এবার ভারতকে দেবব্রতদা, আরো একটি বিষয়ে একটু জানার ইচ্ছে যে একদিকে আমরা এর আগেও আমরা দেখেছি যে ইউনূস কিন্তু একাধিক কথা বলেছেন, একাধিক হুঁশিয়ারি দিয়েছেন, কখনো বলেছেন কলকাতা দখল করবে, কখনো বা ভারতের চিকেন নেক কেটে দেবে, উত্তর পূর্বাঞ্চল নিয়েও কথা বলেছে। বাস্তবে কি করেছে সেটা প্রত্যেকেই দেখেছে। যাই হোক, তবে সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায় যে এই যে আজকে মানে ভারতের দিকে আঙুল তোলার আজকে চেষ্টা করছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য, সেক্ষেত্রে কি বলবে তুমি যে এটা কি শুধুমাত্র কি ইউনূসের ব্যর্থতাকে সে তার নিজে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে, নাকি বর্তমানে এই যে একটা জাতাকলে একটা পড়েছে ইউনূস যে সর্বদিক থেকে নির্বাচনী সুর তাকে ঘিরে রেখেছে, এই জনগণের মোটিভ কিংবা সেখানে যে প্রধান রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের মোটিভ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবার ইউনূস, কি বলবে? ঠিক বলেছো তুমি, এটা আসলে নজর ঘোরানোর একটা প্রয়াস, অপকৌশল। এই যে নজর ঘোরানোর অপচেষ্টা তা কিন্তু ভারত বিরোধী জিফির তুলে সেটা করতে চাইছে তোমার মোহাম্মদ ইউনূস। এবং তবে একটা কথা কি, বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে যে কারণে এই প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে একটা বিরুদ্ধ আচরণ শুরু হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট সময়ে তথা ডিসেম্বরের মধ্যে ভোট করতে তারা অনড়, ভোটের দিনক্ষণ নির্ধারণের ব্যাপারে ইতিমধ্যে তারা দাবিতে সরব হয়েছে। তবে এই পরিস্থিতিতে আরো যে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে বাংলাদেশের যিনি সেনাপ্রধান রয়েছেন, সেনাপ্রধান তিনি কিন্তু যথাসময়ে তথা অনতিবিলম্বে ভোট করার ব্যাপারে, জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে একেবারে বদ্ধপরিকর। কোন অবস্থাতেই তিনি চান না আর সেনাকে এই ধরনের প্রশাসনিক কাজে নিয়োগ করে তাদের অযথা হয়রানির। সুতরাং বাংলাদেশ পুলিশের হাতে সম্পূর্ণ ক্ষমতা আসুক তিনি চাইছেন, যে কারণে তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যদি এখনো সঠিক সময়ে ভোট করার, জাতীয় নির্বাচন করার কোন উদ্যোগ গ্রহণ না করা হয়, তবে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তবে কিন্তু সেনাবাহিনীকে কোনো দোষ দেওয়া যাবে না। এই যে তার হুঁশিয়ারি, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী। এই সেনার কর্তার এই ইঙ্গিতে কিন্তু তোমার বাংলাদেশে একটা সেনা অনতিবিলম্বে বাংলাদেশে সেনা অভ্যুত্থানের যে একটা আশঙ্কা তা কিন্তু রীতিমতো প্রকট। এই অবস্থায় যখন রীতিমতো চতুর্দিক থেকে চাপে পড়েছে ইউনূস, এই চাপকে তিনি ভিন্নমুখী নজর ঘোরানোর জন্য এই ভারত বিরোধী জিনিস তুলে নিজের গদি বাঁচানোর, এই ক্ষমতালোভী ইউনূস তার গদি বাঁচানোর একটা নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন। যদিও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো তা মানতে নারাজ, তারা চাইছেন যে অনতিবিলম্বে যেন ডিসেম্বরের মধ্যেই এই জাতীয় নির্বাচন করা হয়, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামবেন, এমনকি তারা গোটা বাংলাদেশকে অচল করে দেওয়ার হুঙ্কারও দিয়েছেন। এই যে পরিস্থিতি, এই যে জটিল পরিস্থিতি, আশঙ্কাজনক অবস্থা, এই অবস্থায় বাংলাদেশের কিন্তু বর্তমানে বেহাল অবস্থা, বেসামাল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে একটা কথা কিন্তু বর্তমানে গোটা বাংলাদেশ জুড়ে তোমার গুঞ্জন শুরু হয়েছে, তা হলো তিনি কি করে শান্তির জন্য নোবেল পেলেন। যে ব্যক্তি এই নিজে ক্ষমতা দখল করে বলপূর্বক ষড়যন্ত্র করে তিনি ক্ষমতা দখল করে এখন এক নায়কতন্ত্র বজায় রাখার চেষ্টায় তিনি বদ্ধপরিকর, তিনি ষড়যন্ত্র করছেন। তা থেকে কিভাবে তিনি এই ধরনের মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্ব কি করে নোবেল পুরস্কার পেতে পারেন তা নিয়েও কিন্তু সাধারণের মধ্যে একটা জোরালো প্রশ্ন উঠেছে। এমনকি কোনো ক্ষেত্র থেকে এই তার নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার পর্যন্ত জোরালো দাবি উঠেছে। এই অবস্থায় তিনি পদত্যাগ করবেন বলে নিজেকে
কিন্তু নিজের অবস্থান আরো মজবুত করার চেষ্টা করছেন। আসলে তার এই যে তোমার কৌশল, তা একটা রাজনৈতিক কৌশল, এই পদত্যাগ করার যে হুঁশিয়ারি, তা একটা তার অপকৌশল রাজনীতি। এই তারপরে তিনি তার সমর্থন আরো দূর করার চেষ্টা চালিয়েছেন বলেও রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। তবে এটা কিন্তু স্পষ্ট যে বর্তমানে তোমার বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বেসামাল অবস্থা এবং ভিন্নমুখী সম্পন্ন এই ডক্টর ইউনূস বেসামাল, তিনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না এবং সেই এই অবস্থায় পরিত্রাণের জন্য তিনি এখন ভারতের দিকে অভিযোগের আঙুল তুলে নিজের অবস্থান মজবুত করতে চাইছেন। শতাব্দী। একেবারে দেবব্রত দা, এখানে যে ইউনূস রীতিমতো সে তার নিজের দেশের মানুষের চাহিদা মেটাতে পারছে না, সে তার নিজের দেশের ছাত্র ছাত্রীরা কিংবা শিক্ষা পরিকাঠামো এইভাবে ভেঙে পড়েছে, তাদের চাহিদা পূরণ করতে পারছে না, বাধ্য হয়ে তারা রাস্তায় নামছে দাবি পূরণে। তাই সেক্ষেত্রে সেই ইউনূস রীতিমতো ভারত বিরোধিতাই জারি রেখেছে। এই যে যুক্তিহীন তার রীতিমতো কথাবার্তা, এর উত্তর কি আগামী দিনে আদৌ ভারত দেবে? অবশ্যই দেবে। দেখো, ভারত একটা জিনিস তোমার মাথায় রাখবে, যে কোনো ক্ষেত্রে ভারত কিন্তু ভাগ বাড়িয়ে কখনো কোন রাষ্ট্রের সঙ্গে, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করতে আগ্রহী নয়, যায় না। ভারত একটা সহিষ্ণু তোমার সৌভ্রাতৃত্ব প্রতিম দেশ এবং যখনই কোনো পার্শ্ববর্তী দেশ কোন ধরনের সংকটজনক অবস্থায় পতিত হয়, তখন কিন্তু ভারত সহানুভূতির হাত নিয়ে পাশে দাঁড়ায়। কিন্তু এটাও ঠিক, যদি ভারতের ক্ষেত্রে কোনো ধরনের ষড়যন্ত্র, ধরনের তোমার আক্রমণ, এই ধরনের কোন ঘটনা ঘটে, সেটা কূটনৈতিক হোক বা গোলাবারুদের যুদ্ধ হোক, সেক্ষেত্রে কিন্তু ভারত প্রত্যাঘাত করতে যে সিদ্ধ হতো, তা কিন্তু তোমার এই পেহেলগাঁওয়ের ঘটনার পর বা অধিকৃত কাশ্মীরে ভারতের অপারেশন সিঁদুরের মাধ্যমে যে প্রত্যাঘাত, তা প্রমাণ করে দিয়েছে। সুতরাং আমি আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশের মতো দেশের সঙ্গে ভারতের যুদ্ধ করাটা হাস্যকর। এ ধরনের অবশ্যই প্রক্রিয়াতে ভারত যাবে না, এ ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। একটা কথা কি যেন সে কথা বলতে হয়, ভারতের যে সেনাবাহিনী রয়েছে তাদের কথা তুমি না হয় বাদ দিলে, অন্তত উত্তর পূর্বাঞ্চল সেও বাদ দেওয়া গেল। কিন্তু শুধু যদি ত্রিপুরার যারা বাসিন্দা রয়েছেন, তারা যদি ধরো এই তোমার আখাউড়া সীমান্ত দিয়ে হেঁটে চলে যায়, তাহলে কিন্তু ভারতের দখলে চলে আসবে বাংলাদেশ। এই অবস্থায় ইউনূস রীতিমতো তোমার তার যে সংজ্ঞা হারানো, যে স্বাভাবিক সংজ্ঞা, তার জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলছেন। আর আসলে লোকটার কিন্তু শ্রদ্ধা রেখেই বলতে হয় যে এই লোকটার কিন্তু বয়সও হয়েছে এবং তিনি আসলে যেটা আগেও বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিনি একটা লোভী ষড়যন্ত্রকারী। কারণ তুমি দেখো, ব্যাপারটা কিন্তু আরো রহস্যের। যেভাবে বাংলাদেশে তোমার 5 আগস্ট বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের তোমার বিদ্রোহ এবং অভ্যুত্থান, এই এরপরই কিন্তু একটা সময় বুঝে তিনি আমেরিকা থেকে তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। এক্ষেত্রে অবশ্যই একটা রাজনৈতিক ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশবাসী এবং গোটা বিশ্ব লক্ষ্য করেছে, যে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের ক্ষেত্রে কাজ করেছে এবং কে বা কারা করেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেদিকে না গিয়ে বাংলাদেশবাসীর মন, বাংলাদেশের বাসীর দৃষ্টি ঘোরানোর জন্য এখন ভারতের দিকে অভিযোগের আঙুল তুলছে মোহাম্মদ ইউনূস। তবে একটা কথা, যে কথাটা তুমি বলেছো যে ভারত প্রত্যুত্তর দেবে কিনা, জবাব দেবে কিনা, অবশ্যই ভারতের প্রত্যুত্তর দেবে। তুমি কিন্তু আমরা কিন্তু সবাই জানি, যারা দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা সবাই জানেন যে ইতিমধ্যে কিন্তু ভারত ছোট্ট একটা কূটনৈতিক একটা প্রত্যাঘাত করেছে, যা কিনা ভারতের যা কিনা সাধারণ মানুষ ইতিমধ্যে তোমার উপলব্ধি করেছেন, যে যেভাবে ভারত স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ থেকে বেশ কিছু সামগ্রী আমদানির ব্যাপারে, আমদানি রপ্তানির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বিষয়। আর এটাই কিন্তু এখন বাংলাদেশের রব উঠেছে। এই কারণে বাংলাদেশের যে বিশেষ শিল্প, সে হচ্ছে বস্ত্র শিল্প। সেই বস্ত্র শিল্প কিন্তু রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। যারা এই বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত, তাদের যে অবস্থা এখন, তারা পরিমরি অবস্থা, এই অবস্থায় তারা কিন্তু একটা সমাধান খুঁজতে চাইছেন। ভারতীয় যারা
এই বস্ত্র বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে একটা আলোচনা ক্রমে কোনো সুরাহার পথ বের করা যায় কিনা সে ব্যাপারেও কিন্তু নিজেদের মতো করে চেষ্টা চালিয়েছে। তবে ভারত কোনো মতেই আর বাংলাদেশের সঙ্গে এই অবস্থায় কোন ধরনের তোমার সমঝোতা করতে নারাজ। ভারত এই ক্ষেত্রে দৃঢ় যে কোনো অবস্থাতেই স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে বেশ কিছু সামগ্রী, তোমার বস্ত্র সহ বেশ কিছু সামগ্রীর রেডিমেড বস্ত্র, আবার বলছি রেডিমেড বস্ত্র সহ বেশ কিছু সামগ্রীর আমদানি রপ্তানি করার ক্ষেত্রে অনুমতি দেবে না। এই যখন পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু বাংলাদেশের তোমার বাণিজ্য প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়ছে। বিশেষ করে যারা রেডিমেড বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক, তাদের অবস্থা কিন্তু এখন বড় সংকট দেখা দিয়েছে তাদের মধ্যে। তুমি জেনে রাখা ভালো যে বাংলাদেশের অধিক একটা বড় অংশের মানুষ কিন্তু এই বস্ত্র শিল্পে যে শিল্প প্রতিষ্ঠান সেগুলো জীবিকা নির্বাহ করেন। আর এই বাংলাদেশের এই নিষেধাজ্ঞার ফলে কিন্তু এই বড় অংশের মানুষের রুটি রুটির একটা বড় টান পড়েছে। এবং বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি আর কিছুদিন বজায় থাকে তবে বাংলাদেশে হাহাকার পড়ে যাবে। তবে আরেকটা বিশেষজ্ঞ মহল জানিয়েছে, তথ্যসূত্রে জানা গেছে যে চীনের এক গোষ্ঠী বণিক তারা শীঘ্রই বাংলাদেশে বিনিয়োগের জন্য আসছেন। তবে এই দিক থেকে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারাও কিন্তু প্রমাদ করছেন, কারণ সাধারণ মানুষ দেখেছেন, গোটা বিশ্ববাসী দেখেছেন শ্রীলঙ্কার কি অবস্থা হয়েছে এই চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি, তাদের অর্থনৈতিক কাছ থেকে সহায়তা নিয়ে এইভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের কি বিপাকে পড়তে হয়েছে। সুতরাং তোমার যে শেষ প্রশ্ন ছিল যে ভারত কোন তোমার ভূমিকা পালন করবে কিনা, বিশেষ অবশ্যই করবে। এবং ইতিমধ্যে এই যে ভারতের যে নিষেধাজ্ঞা স্থলবন্দরের মাধ্যমে বিভিন্ন সামগ্রী আমদানি রপ্তানির ক্ষেত্রে তা কিন্তু একটা বড় সিদ্ধান্ত গ্রহণ ভারত সরকার। ঠিক তাই, ধন্যবাদ দেবব্রত। আপনারা শুনলেন, অর্থাৎ মোটিভথম হয়েছে মোহাম্মদ ইউনূসের। কারণ একটাই, এই যে গদির লোভ। আর গদির লোভে এবার রীতিমতো ইউনূস কি বলছেন সে নিজেই বুঝতে পারছেন না। এবার ভারতের দিকে আঙুল তুলছেন, যেখানে নিজের দেশের কথা চিন্তা ভাবনা করা দরকার সেই সময়টাতে দাঁড়িয়ে এবার ভারতের দিকে আঙুল তুলছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে। যাই হোক, এই সব কথাবার্তা ওনার, সেটা যে আগামী দিনে নিজের দেশের জন্য একটা কালো মেঘের অশ্বিনীর সংকেত তিনি বয়ে আনছেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।